আজ প্রোটেকশন নিয়ে আসুনি? প্রোটেকশন ছাড়া করলে তো সমস্যা হবে। কোনো সমস্যা হবে না। আমাদের বিয়ের তো অনেক দিন হলো, এবারে একটা বাচ্চার দরকার আছে। বাচ্চা দরকার আছে মানে? এত তাড়াতাড়ি বাচ্চা কেন লাগবে? এসব কি কথা বলছো? তুমি চাও না আমাদের বেবি হোক? অন্য সব কাপলদের মতো আমাদের একটা বাচ্চা থাকুক। না, সেটা তো চাই, কিন্তু কিন্তু কি? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। আরে এত ভয়ের কি আছে? সেফলি সব করলে কোনো সমস্যা হবে না। তবুও আমার ভয় করছে। যদি আমার বেবি না হয় তবে কি তুমি আমায় ছেড়ে দিবে? এসব কি কথা বলছো তুমি? বেবি হওয়া না হওয়া আল্লাহর কাছে। আমরা তো শুধুমাত্র চেষ্টা করতে পারি, আর কিছু না। হুম। কি? কাছে আসো তো একটু। রাজ কথাটা বলতেই রাফাকে নিজের কাছে টেনে নিল। রাফার মুখটা শুকিয়ে আছে, কোনো কিছু হয়তো সে রাজের কাছ থেকে আড়াল করছে, কিন্তু সেটা কি রাজ তা জানে না। রাজ অত কিছু না ভেবে রাফাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে রাফার কপালে আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁইয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। রাফা আজ যেন তার প্রিয় ভালোবাসার মানুষটির মাঝে সুখ খুঁজে পাচ্ছে না। কোনো একটা ভয় তার মনকে গ্রাস করে ফেলেছে। রাজ রাফার কোমরে হাত রাখতে রাফা অস্পষ্টভাবে রাজকে উদ্দেশ্য করে বলে উঠল, রাজ, আজ না করলে কি নয়? আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমরা স্বামী স্ত্রী, সব কিছু একসাথে ফেস করব। তুমি ভয় পেয়ে আছো কেন? ভয় পাচ্ছি না, কিন্তু কেন জানি আমার মনটা আজ ঠিক নেই। মনের কি হয়েছে দেখো? নিজের স্বামীকে সব কথা খুলে বলো। এমন করে আমায় তাড়িয়ে দিতে পারো না তুমি। আরে বোকা, আমি আবার কখন তোমায় তাড়িয়ে দিলাম? আমি তো তোমার কাছেই আছি। তাহলে বুকে এসো না, সেই তো দূরে দাঁড়িয়ে আছো। রাজ কথাটা শেষ করতেই রাফা দৌড়ে রাজের বুকে চলে এলো। রাজের বুকে এসে রাফা একটা শান্তির নিঃশ্বাস ফেলল। রাজও রাফাকে নিজের বুকে পেয়ে পরম শান্তি অনুভব করতে লাগলো। রাজ রাফাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে পরম আবেশে রাফার পিঠে আর কোমরে হাত বুলিয়ে চলেছে। রাজের এমন আদরে রাফার সারা শরীর বার বার করে কেঁপে কেঁপে উঠতে লাগলো। রাজ রাফার এই কম্পন বেশ ভালোই টের পাচ্ছে। রাজ রাফার কোমরে বেশ কিছু সময় হাত বুলিয়ে আদর করার পর আলতো করে রাফার মাথাটা নিজের বুকের উপর থেকে তুলে নিল। রাফার থুতনিতে হাত রেখে আলতো করে রাফার মাথাটা উঁচু করে রাজ রাফার কপালে নিজের ঠোঁট জোড়া ছুঁইয়ে দিয়ে রাফার উদ্দেশ্যে এক নেশালো কণ্ঠে বলতে লাগলো, কি গো, তোমার ভয় কি কেটেছে? কেটে গেছে। এখন আর আমার কোনো ভয় করছে না। সকল কিছুর জন্য আমি প্রস্তুত। শুধুমাত্র একটা কথা, প্লিজ আমায় কখনো তোমার থেকে আলাদা করো না। কখনো করব না আলাদা। তুমি কি ভুলে গেছো? আমার শান্তির মানেটাই তুমি। তুমি ছাড়া আমি ভালো থাকবো কেমন করে? সেটা আমি জানি, কিন্তু তারপরও প্লিজ আমায় কখনো ভুল বুঝে ছেড়ে দিও না। কখনো ছাড়বো না। তুমি আছো আমার এই হৃদয়ে। রাজ কথাটা বলতেই রাফার ঠোঁটের দিকে একদৃষ্টিতে তাকালো। রাফার সরু ঠোঁটজোড়া যেন রাজের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রাজের ঠোঁটের ছোঁয়া চাইছে। রাজ রাফার এই ঠোঁটের ডাকে নিজেকে আর সামলাতে পারছে না। রাজ আলতো করে একটা হাত রাফার ঠোঁটের দিকে এগিয়ে দিয়ে একটা আঙ্গুল দিয়ে আলতো করে স্পর্শ করলো রাফার ঠোঁট। রাফা আবারও নিজের চোখ বন্ধ করে ফেলল। রাজ রাফার চুলের ভাঁজে নিজের দুই হাত রেখে আলতো করে রাফাকে উঁচু করে দিয়ে রাফার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দিকে টেনে নিল। রাজ রাফার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে নিয়ে পরম আবেশে ভালোবাসা এঁকে দিতে লাগলো রাফার ঠোঁটে। রাফাও মৃদুভাবে রাজের ঠোঁটে চুমু খাচ্ছে। দুজন দুজনকে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। রাজ রাফার ঠোঁটে বেশ কিছু সময় ধরে চুমু খেয়ে আলতো করে রাফার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের বাঁধন থেকে মুক্ত করে দিল। রাজ রাফার ঠোঁটজোড়া নিজের বাঁধন থেকে মুক্ত করে দিয়ে রাফার ঘাড়ে গলায় নিজের বুক ঘষে দিয়ে চুমু খেতে লাগলো। রাফা রাজের এই স্পর্শে প্রচণ্ড রকম কেঁপে উঠছে। নিজের মনের মধ্যে এক অজানা শিহরণ খেলে চলেছে রাফার। রাজ রাফাকে চুমু খেতে খেতে রাফার বুকে নেমে এলো। রাফার বুকের উপরের কিছু অংশে রাজ চুমু খেতেই রাফা রাজকে উদ্দেশ্য করে এক নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, এই পাগল, কি করছো তুমি? আমার ভীষণ লজ্জা লাগছে তো। তোমার স্বামীর সামনে তোমার আবার কিসের লজ্জা?
আমার সামনে একদম লজ্জা পাবে না। সেটা বললেই কি হয়? আমার এমনিই লজ্জা লাগে। লাইটটা অফ করে আদর করো না সোনা। না, আমি কিছু অফ করতে পারবো না। লাইট অফ করলে আমি ভালো করে দেখবো কেমন করে? এত দেখার কি আছে শুনি? তুমি বুঝি আগে কখনো দেখোনি? বাসর রাতে তো সারা রাত একদম লাইট অন করে করে দেখেছো। তাতে কি আমার তৃষ্ণা মেটে? আমি তৃষ্ণা ওই অল্প দেখাই মোটে না। আমার সারা দিন রাত দেখতে ইচ্ছে করে, আর আমি সারা দিন রাত ধরে দেখব। তুমি কিন্তু অনেক দুষ্টুমি করছো। এমন দুষ্টুমি করলে কিন্তু আমি একদম মার দিব তোমায়। তাই তুমি আমার মাইট দিবে? আচ্ছা দাও দেখি, আমারও তো দেখা লাগবে আমার আদরিনীর গায়ে কতটা শক্তি আছে। মাইট দাও আমায়। যাও ফাজিল, একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি কিন্তু এসব শুনলে রেগে যাই। তোমার রাগকে নিয়ন্ত্রণ করার জন্য তো আমি আছি সোনা। দেখি কোথায় কোথায় রাগ আছে তোমার। এই রাজ, ছাড়ো। উফ, তুমি সব সময় আমার সাথে এমন করো। আমি তোমায় একদম খেয়ে ফেলবো। রাফা কথাটা শেষ করার আগেই রাজ দুম করে রাফাকে নিজের কোলে তুলে নিল। রাফা রাজের কোলে উঠতেই রাজের গলা শক্ত করে জড়িয়ে ধরল। রাজ রাফাকে শক্ত করে জড়িয়ে ধরে কোলে করে নিয়ে যায় নিজের বিছানার দিকে। বিছানায় নিয়ে গিয়ে রাজ রাফাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। রাফাকে বিছানায় শুইয়ে দিয়ে রাজ রাফার দিকে তাকালো। রাফা দুই হাত দুই দিকে করে রাজকে তার বুকে আসার জন্য ডাকলো। রাজ তার স্ত্রীর ডাকে সাড়া দেওয়ার জন্য মরিয়া হয়ে আছে। রাজ রাফার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে রাফার বুকে চলে যায়। রাফার বুকে আসতেই রাজ রাফার ঘাড়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে পাগলের মতো চুমু খেতে শুরু করে। রাফা রাজের এই আদরে আরো পাগল হয়ে উঠছে। মৃদু শব্দে কুকিয়ে উঠছে বারবার সে। রাফার এই উন্মাদনা যেন রাজকে বাঁধ ভাঙা আনন্দ দিচ্ছে। রাজ আরো গভীর থেকে গভীরভাবে রাফাকে আদর করে চলেছে। সারা রাত ধরে দুজন যেন আদরের নেশায় একে অপরের মাঝে ডুবে গেল। ভোরের আলো ফুটতেই রাফার ঘুম ভেঙে যায়। রাফার চোখ মেলতেই দেখতে পেল তার রোম্যান্টিক বর তার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। রাফা রাজের এমন বাচ্চাদের মতো কাজ দেখে মুচকি হেসে উঠল। রাফা আলতো করে রাজের মাথায় হাত বুলিয়ে দিয়ে রাজকে ডাকতে লাগলো। এই রাজ, ওঠো না। আর কতক্ষণ এমন করে ঘুমাবে? হুম, আমি আরও ঘুমাবো। আমায় একটু ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আমার বুকের ওপর থেকে উঠে যাও। আমার তো কাজ আছে, আমি উঠছি। এই, তোমার আবার কি কাজ? তোমার তো একটাই কাজ, আমাকে শান্তি দেয়া। আর তোমার এই বুকে স্বর্গসুখ আছে। এই শান্তি ছেড়ে একদম উঠবো না। ফাজলামি হচ্ছে আমার সাথে। ফাজিল, ওঠো বলছি, তা না হলে কিন্তু এখন আমি মার দেব তোমায়। সব সময় আমাকে হুমকি কেন দাও? বলি, আমায় হুমকি দিয়ে কি তুমি অনেক বেশি শান্তি পাও? তুমি ফাজলামি করবে আর আমি একটু হুমকি দিলেই দোষ? মানবতা বলতে আর কিছু থাকলো না। এত মানবতা খুঁজতে হবে না, আমায় খুঁজো। ভালোবাসা দাও, আর ভালোবাসা না। রাজ, আমি কিন্তু সত্যিই কাজ করব এখন। আমার ফ্রেশ হতে হবে। কত কাজ। এমন করে শুয়ে থাকলে কি কাজের কাজ কিছু হবে? আমি তো আজ তোমার বুকের উপর থেকে উঠবো না। আমিও দেখি তুমি কি কি করো। তাছাড়া রাতে কি ভালো করে ঘুমাতে পেরেছো তুমি? আজ নো কাজ। রাতে তো আমার শান্তির ঘুম হয়েছে, একদম খুব ভালো ঘুম। আদর ছিল, মিষ্টি জ্বালাতন ছিল। একটা মেয়ের জীবনে আর কি চাই? সে তুই তাই বলো, আমি এখন তোমায় ছাড়ছি না। রাজ কথাটা বলতে বলতে রাফার বুকের মাঝে নিজের মুখ লুকিয়ে নিয়ে আরো শক্ত করে রাফিকে জড়িয়ে ধরল। রাফা রাজকে বারবার বলছে তার কাজ আছে, তবে কে শোনে কার কথা? রাজ তো তার স্ত্রীর আদর ভালোবাসা কখনো একটুও মিস করতে চায় না। সারা দিন আদর ভালোবাসায় নিজের বাহু ভরে বন্দি করে রাখতে চায় রাজ। রাফা বারবার বলার পরেও যখন রাজ রাফাকে ছাড়ছে না, তখন রাফা একটু রাগ দেখিয়ে একটু জোরে রাজকে ধাক্কা দিয়ে নিচের উপর থেকে সরিয়ে নিল। রাজ রাফার বুকের উপর থেকে সরে পড়তেই রাফা বেশ দ্রুত গতিতে নিজের জামা কাপড় ঠিক করে নিয়ে বিছানা থেকে উঠে পড়ল। রাজ ভ্যাবাচাকা খেয়ে রাফার দিকে তাকিয়ে আছে। হুট করে রাফা তার সাথে এমনটা কেন করলো? কিছুই তো রাজ বুঝতে পারল না। রাফা বিছানা থেকে উঠে পড়ে রাজের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিয়ে বলে উঠল, সামান্য একটু ধাক্কা সামলাতে পারে না, উনি নাকি আবার আমায় সামলাবে।
তুমি আমার সাথে যেটা করেছো সেটাকে বলা অন্যায়। আমি অন্যমনস্ক ছিলাম, তাই খেয়াল করতে পারিনি। হয়, শক্তিতে না পারলে মানুষের কত হাজার কথা মনে পড়বে। ফাজিল, আসছি এখন আমি, টাটা। আরে কোথায় যাও? আমি তোমায় কোথাও যেতে দিব না কলিজা। এবার ফাজলামি করতে আসলে দেখো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাফা কথাটা বলতেই চলে যায় ফ্রেশ হয়ে নিতে। রাজ রাফাকে ফ্রেশ হতে চলে যেতে দেখে আবারও বালিশ নিয়ে শুয়ে পড়ল। রাফা ফ্রেশ হয়ে এসে সোজা চলে যায় কিচেনে। এই বাড়ির বড় বউ রাফা। সংসারের বড় বউদের যে কত শুধু দায়িত্ব সেটা শুধুমাত্র সংসারের বড় বউরা জানে। রাফা নিজের দায়িত্ব নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস। রাফা সকলের জন্য নাস্তা তৈরি করে নিল। নাস্তা খাবার টেবিলে দিয়ে রাফা চলে যায় নিজের রুমে। রাজ এখনো বিছানায় শুয়ে আছে। এখন রাজকে গিয়ে ডেকে দিতে হবে, তা না হলে নাস্তা ঠান্ডা হয়ে যাবে। রাফা রুমে এসে রাজকে ডেকে টেনে ফ্রেশ করে নিয়ে পাঠিয়ে দিল। রাফা বিছানা গুছিয়ে নিতে আচমকা রাফার ফোনটা বেশ শব্দ করে বেজে উঠল। কল আসতেই রাফা খানিকটা চমকে যায়, কারণ এত সকালে রাফার ফোনে তো কল আসার কথা নয়। আজ হঠাৎ করে এত সকালে কল এলো কেমন করে? রাফা নিজের বোনের দিকে এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিতেই দেখতে পায় তার মা কল করেছে। রাফা তার মায়ের কলটা দেখে দ্রুত পিক করলো। চিন্তিত কণ্ঠে রাফা তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো মা, কি হয়েছে? সব ঠিক আছে তো? এত সকালে কল করলে যে? এমনি কল করলাম মা, সব ঠিক আছে। আসলে কল করেছি, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নটা দেখে আমার মনটা ব্যাকুল হয়ে উঠেছে। কি স্বপ্ন দেখেছো মা? আর তুমি এত বিচলিত কেন? আমি তো ঠিক আছি মা। তুমি আমায় নিয়ে অযথা চিন্তা করো দেখে এমন স্বপ্ন দেখো। আমি স্বপ্নে দেখেছি তুই অনেক কষ্টে আছিস। আমি দেখেছি তোকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মা, তুই তো জানিস তোর মাঝে কি সমস্যা আছে। সেটা যদি ওরা সবাই জানতে পারে তখন কি হবে? মা, আমিও সেই ভয়টাই পাচ্ছি। কি হবে তখন? দেখ মা, রাজ কি তোকে সত্যি মন থেকে ভালোবাসে? সত্যি ও তোর পাশে সবসময় থাকবে তো? আমার বিশ্বাস আছে রাজের উপর। তারপর যদি কিছু হয় তখন আর কি হবে? আমার নিজের ভাগ্যের জন্য আমি নিজেই দায়ী থাকবো। দেখ মা, মাথা গরম করিস না। আমার কথাটা ভালো করে শুন। রাজকে কোনোভাবে বুঝতে দিবি না তোর সমস্যার কথা। আর যদি এটা ফাঁস হয়ে যায় তবে সরাসরি অস্বীকার করবি। আমি চাই না তোর সংসারটা নষ্ট হোক। রাফার কথাটা শেষ হবার আগেই রাজ পিছন থেকে এসে রাফার পিঠের উপর হাত রাখল। রাজের হাতের স্পর্শ রাফার পিঠের উপর পড়তেই রাফা হকচকিয়ে উঠল। রাফা হয়তো ভয় পেয়ে গেছে। রাফা পেছন ফিরে তাকাতেই রাজকে দেখল। রাজকে দেখে রাফা কাঁপা কাঁপা গলায় রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এখানে হঠাৎ করে এলে, কিছু কি বলবে? আরে তুমি দেখি ভয় পেয়ে গেছো। এত ভয় পাওয়ার কি আছে? আমি তো অন্য কেউ না। আমি ভয় পাইনি, ওই একটু আর কি আচমকা এসেছো তো তাই আর কি। নিজের মানুষকে ভয় পেতে নেই। তাছাড়া আমি সামলে তোমায় কখনো ভয় পেতে হবে না। তুমি আমায় তোমার সব কথা বলতে পারো, তাও কোনো প্রকার ভয় না পেয়ে। আচ্ছা চলো, এখন আমরা গিয়ে নাস্তা করে নিই, তারপর আমরা আড্ডা দিব। ঠিক আছে চলো। রাজ রাফার হাত ধরে রাফাকে নিয়ে চলে যায় রুম থেকে নিচে খাবার রুমে। খাবার টেবিলের সামনে আসতেই রাজ দেখতে পায় তার বাবা মা এসে বসে আছে। রাজ তাদের সামনে বসতেই রাজের মা রাজকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, আমি রাজ তোর সাথে কথা বলতে চাই। মজা তোর সময় হয়তো বলতে পারি। এসব কি কথা বলছো মা? তুমি আমায় কিছু বলবে, তার জন্য আবার সময় বের করতে হবে কেন? বলে ফেলো কি কথা। তোদের বিয়ের তো আর কম দিন হলো না, এখনো কোনো সংবাদ পেলাম না। আমরা কি নাতি নাতির মুখ দেখে মরতে পারবো না? আসলে মা, আমি আর রাফা দুজন একটু লেট করে বেবি নিতে চাইছিলাম, তাই আর কি। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো কিছু। আজকালকার ছেলে মেয়েদের বোঝা দেয়, ওরা কখন কি করবে কি বলবে সেটা হয়তো ওরা নিজেরাও জানে না। আমি বলছি কি, এসব না করে দ্রুত আমাদের ইচ্ছেটা পূরণ কর। আর কত অপেক্ষা করব? জি মা, আমরাও চেষ্টা করছি খুব দ্রুত একটা খুশির খবর পাবে। সেটাই যেন হয়, তা না হলে ডক্টর দেখা। আমার আর অপেক্ষা করতে ইচ্ছে করছে না। ঠিক আছে মা। রাজের বাবা মা রীতিমতো বিরক্ত হয়ে গেছে এসব নিয়ে।
রাজের বাবা মা বিয়ের পর থেকেই রাজের থেকে একটি নাতি নাতনি চেয়ে আসছে। আর প্রত্যেকটা দাদা দাদির একটা ইচ্ছে থাকে তাদের বংশধর দেখে যাওয়া, নাতি নাতনি নিয়ে খেলা করা। রাজের বাবা মায়েরও ঠিক একই ইচ্ছে আছে, আর তাই তারা এই ব্যাপারটা নিয়ে ভীষণ সিরিয়াস। তবে রাজ আর রাফা বারবার তাদের সেই ইচ্ছেটাকে ভেঙে দিচ্ছে। রাজ রাফা দুইজনেই তাদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ হচ্ছে, যেটা রাজের বাবা মা আর নিতে পারছে না। নাস্তা শেষ করে রাজ নিজের রুমে এসে বসে ফোন ঘাঁটছে। কিছু সময় পর রাফা রাজের রুমে এসে কিছু কাজ করে নিচ্ছে। রাফাকে দেখে ভীষণ মনমরা লাগছে। রাজ রাফাকে মনমরা দেখে ভাবতে লাগলো হয়তো তার বাবা মায়ের ওসব প্রশ্ন বা কথা বলাটা রাফার পছন্দ হয়নি, তাই রাফার মুখ অফ হয়ে আছে। রাজ রাফার মুড ঠিক করার জন্য বিছানা থেকে উঠে গিয়ে রাফাকে পেছন থেকে জড়িয়ে ধরল। রাফাকে রাজ জড়িয়ে ধরতেই রাফা রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, তুমি কি কিছু বলবে? কি বলবো? না, কিছু বলার থাকলে বলতে পারো, আর না বলার থাকলে এমন করে জড়িয়ে ধরেছো কেন? আমি কি আমার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারি না? না, ধরতেই পারো, তবে হুট করে ধরলে বলে জিজ্ঞেস করলাম আর কি। বাবা মায়ের কথায় তুমি কষ্ট পেয়েছো তাই না? না, কষ্ট পাওয়ার কি আছে? আমি কষ্ট পাইনি, আমি ঠিক আছি। তুমি ঠিক নেই, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তোমার মনটা খারাপ। আমায় নিয়ে এত চিন্তা করতে কে বলেছে তোমায়? আমায় নিয়ে অযথা এত চিন্তা করো না, আমি ঠিক আছি বললাম তো। তুমি ঠিক নেই আমি বললাম তো, এখন আমায় বলো কি জন্য তোমার মন খারাপ হয়েছে? আমায় যদি নিজের মনের কথাটা না বল আমি বুঝবো কেমন করে? না, এমনিতেই একটু মনটা ভালো লাগছে। কেন যে বড্ড হাঁপিয়ে গেছি মনে হচ্ছে। আমি জানি না কেন এমনটা লাগছে, তবে সত্যিই হাঁপিয়ে গেছি। এসব বাজে কথা মাথা থেকে ঝেড়ে ফেলো, একটা শান্তির নিঃশ্বাস নাও, সব ঠিক হয়ে যাবে। আর আমি তো আছি তোমার পাশে, তাই না? সারা জীবন থাকবে তো আমার পাশে? কোনো কারণে আমায় ছেড়ে যাবে না তো? কখনো যাব না। আর তুমি বারবার এই কথাটা কেন বলো? আমি তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি, আর কখনো এই কথাটা বলবে না। আর বলবো না। রাফা কথাটা শেষ করতেই রাজ রাফাকে নিজের বুকে টেনে নিল। স্বামী শুধুমাত্র নামমাত্র হলেই হয় না, স্বামী মানে সকল পরিস্থিতিতে নিজের স্ত্রীর পাশে থাকা, নিজের স্ত্রীকে ভালোবাসি, নিজের স্ত্রীকে সকল ঝড়ঝাপটা থেকে আড়াল করে রাখা। বর্তমানে এমন স্বামী পাওয়াটা একটু কষ্টকর। রাজ রাফাকে নিজের বুকে আগলে নিয়ে রাফার কপালে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। খুব শীঘ্রই রাফা আর রাজের বিয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে। রাজ ভাবছে এই অ্যানিভার্সারিতে রাফাকে তার মনের মতো কিছু একটা দিতে হবে, আর সেটা হলো বেবি। বেবির থেকে বড় কিছু একটা নারীর কাছে আর কি হতে পারে? রাজও নিজেকে মনে মনে কষ্ট দিচ্ছে এই ভেবে যে সে ব্যর্থ হচ্ছে। রাজ চাইছে রাফার দিক থেকে সকলের বাজে দৃষ্টিটা সরিয়ে ফেলতে, তবে সেটা করার জন্য রাফাকে বেবি দিতে হবে, যেটা রাজ হাজার চেষ্টা করেও পারছে না। সকালবেলা রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করে অফিসে চলে যায়। রাজ অফিস চলে যেতেই রাফার রুমে আসে রাফার শাশুড়ি মা। রাফার শাশুড়ি রাফার রুমে এসে রাফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাফা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি ফ্রি আছো? জি মা, আমি ফ্রি আছি, বলুন না কি বলবেন। না আসলে আর তো বেশি দিন বাকি নেই তোমাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে, তাই বলছিলাম কি মা। আমি জানি মা আপনি কি বলতে চাইছেন। মা, আমি তো চেষ্টা করছি, একটু অপেক্ষা করুন, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। সেটা আমিও জানি মা, সব ঠিক হবে, কিন্তু কবে ঠিক হবে? দেখতে দেখতে 1 বছর চলে গেল। আমি মানছি তুমি চেষ্টা করছো, তবে একটা কথা কি জানো, লোকের বাজে কথা আমায় শুনতে হয়, আমি আর শুনতে পারছি না, তাই তোমার কাছে। মা, আপনি বলুন আমায় কি করতে হবে, আমি তাই করব। আমি বলছিলাম কি, ডক্টর দেখাতে। রাজ আর তুমি দুজন আগামীকাল এক কাজ করো, ডক্টর দেখিয়ে আসো। এতে করে এটা বোঝা যাবে কার মধ্যে সমস্যা আছে, তারপর চিকিৎসাও তো আছে। কি বলো তুমি? রাফা নিজের শাশুড়ির মুখে ডক্টরের কথাটা শুনে পুরো থ হয়ে যায়। রাফার চোখ জোড়া এক মুহূর্তের মধ্যে চরক গাছ হয়ে যায়।
রাফা ভাবছে আপন মনে ডক্টরের কাছে গেলে তো রাফার সব সত্যি ফাঁস হয়ে যাবে। রাফার আসল সত্যিটা সবার সামনে চলে আসবে। রাফার এই অপ্রিয় সত্যিটা যদি সকলের সামনে চলে আসে তবে তো রাফা আর কাউকে মুখ দেখাতে পারবে না। সেই সাথে রাফাকে সারা জীবনের জন্য এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। রাজকে ছেড়ে সারা জীবনের জন্য অনেক দূরে চলে যেতে হবে। রাজকে ছেড়ে থাকার কথাটা মনে পড়তেই রাফার বুকটা যেন শুকিয়ে গেল। রাফার কলেজা মনে হচ্ছে কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। রাজকে ছাড়া বেঁচে থাকাটা তার কাছে যেন মৃত্যুর সমান কষ্টকর। রাফাকে নিশ্চুপ দেখে রাজের মা আবারও রাফাকে উদ্দেশ্য করে বলল, কি হলো রাফা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো মা। তুমি কি ডক্টরের কাছে যেতে চাও না? না মা, আসলে আমি বলতে চাইছি ডক্টরের কাছে যাওয়াটা কি খুব জরুরি? আমি আসলে আরও একটু সময়। থামো, আমি বুঝেছি সবকিছু। তুমিও চাইছো না তোমার সন্তান হোক, তাই এখন নানা ধরনের অজুহাত দিচ্ছ। সন্তান জন্মদান একটা নারীকে পূর্ণতা দেয়, আর তোমরা কিনা সেটাকে ঝামেলা মনে করছো। মা, আপনি আমায় ভুল ভাবছেন। আমি সত্যিই বলছি, আমিও চাই বেবি নিতে, কিন্তু আমার একটু সময়। অনেক সময় তো দিয়েছি, আর দিতে পারছি না। আমি রাজের সাথে কথা বলবো, তোমার সাথে এইসব বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। মা শুনুন আমার কথাটা প্লিজ। রাফার শাশুড়ি রাফার কোনো কথা শুনল না। উনি রাগ করে হন হন করে রাফার রুম থেকে বেরিয়ে চলে যায়। রাফা পেছন থেকে তার শাশুড়িকে অনেকবার ডাকলো, তবে রাফার শাশুড়ি রাফার ডাকে সাড়া দিল না। রাফা নিজেকে এখন অপরাধী মনে করছে। রাফার এই ব্যর্থতা আজ রাফাকে নিজেকে নিজের কাছে অপরাধী করে ফেলেছে। রাফা বালিশের উপর মুখ চেপে কান্না করতে লাগলো। এটা ছাড়া রাফার আর করার মতো কিছু নেই। রাজ অফিস শেষ করে রাফার জন্য কিছু ফুল আর কিছু চকোলেট নিয়ে বাড়ি ফিরল। রাফা ফুল আর চকোলেট এই দুটোকে ভীষণ পছন্দ করে। রাফা যে জিনিস পছন্দ করে রাজও ঠিক সেটাই পছন্দ করে। রাজ রাফার জন্য চকোলেট নিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি এসে রাজ সোজা নিজের রুমে চলে যায়। রুমে আসতেই রাজ দেখতে পেল রাফা গল্পের বই পড়ছে। রাফা রাজকে দেখতে পেতেই মুচকি একটা হাসি দিল। মুখের মাঝে শত কষ্ট থাকার পরও রাফা হাসতে পারে, আর এই হাসিটা রাজের মনকে শান্ত করে দেবার মতো ক্ষমতা রাখে। রাজ রাফার মিষ্টি হাসিটা দেখে রাফাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে ম্যাডাম, এখানে আসুন, দেখুন আপনার জন্য আমার সামান্য উপহার। ভালোবাসাটা যেখানে অসামান্য, সেখানে তার উপহার কেমন করে সামান্য হতে পারে? তবু আপনার ভালোবাসার কাছে এই উপহারটা অতি সামান্য। নিন, আমার ভালোবাসাটা গ্রহণ করুন জনাবা। রাজ কথাটা বলতেই রাফার দিকে ফুল আর চকোলেট এগিয়ে দিল। রাফা একটু অদ্ভুতভাবে রাজের কাছে এসে রাজের হাত থেকে ফুল আর চকোলেটগুলো নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে রাজকে বলল, সারাদিন অনেক পরিশ্রম করে এসেছো, এখন যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। রাফা কথাটা একটু বেসুরে কণ্ঠে বলল। রাফার এই বেসুরে কণ্ঠস্বরটা শুনে রাজের মনের মধ্যে প্রশ্ন জাগলো, কি হয়েছে তার প্রিয়তমার, যার কারণে তার মনটা খারাপ? রাজের চোখ কখনো মিথ্যে হতে পারে না। রাজ রাফার চোখের দিকে তাকাতেই সবটা বুঝতে পেরে যায়, যেমনটা রাজ এখন বুঝতে পারছে। রাজ দুম করে রাফার হাতটা ধরে ফেলল। রাফাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে নিয়ে এসে রাজ রাফাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মা কি তোমায় কিছু বলেছে? কোথায় আমার মন খারাপ? আমি ঠিক আছি, ও কিছু না, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি মিথ্যে বলতেই পারো, তবে আমি তোমার মিথ্যা নিমেষেই ধরে ফেলতে পারি। বলো না আমায় কি হয়েছে। মা ডক্টর দেখাতে মেরে বলেছে। আমি চাইছি না ডক্টর দেখাতে, তাই উনি রেগে গেছেন আমার ওপর। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ডক্টর দেখাতে বলেছে আর তুমি সেটা কেন চাইছো না? দেখো, ডক্টর দেখালে কি সমস্যা হবে? ডক্টর আমাদের পরীক্ষা করে দেখুক আমরা কেমন আছি, ঠিক আছে কি না আমাদের সব কিছু। এসব নিয়ে তুমি ভয় করছো দেখে ঝামেলা হচ্ছে। আমার জন্যই সব ঝামেলা হয়। আমি আসলেই ভালো রাখতে পারি না কাউকে। এই তুমি আবার এসব কথা বলছো? আমি বলেছি কি তুমি কখনো কারোর ভালো করতে পারো না? আমি বলেছি ডক্টর দেখালে কোনো খারাপ কিছু হবে না। রাফাও রাজের কথা শুনে আরো বেশি মন খারাপ করল। রাফা ভেবেছে হয়তো রাজ রাফার মনের কষ্টটা বুঝবে,
কিন্তু রাফা ভুল। রাজও চাইছে একটা ডক্টর দেখিয়ে এই সব কিছুর সমাধান করে নিতে, কিন্তু ডক্টর দেখালে কি সত্যি সব কিছুর সমাধান হবে? রাফা রাজের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। কিছু সময় পর রাজ ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খাবার খেয়ে নিল। রাফা খাবার খাচ্ছে না দেখে রাজ জোর করে রাফাকে খাবার খাইয়ে দিল। রাফা খাবার খেয়ে নিয়ে রাজের সাথেই রুমে ফিরল। রাজ রুমে এসে বিছানায় শুয়ে পড়তেই রাফা ও রাজের কাছে এসে রাজের বুকের উপর এসে শুয়ে পড়ল। রাজ রাফার মাথায় বিলি কেটে দিচ্ছে। রাফা ছোট্ট বাচ্চার মতো করে রাজের বুকে মাথা রেখে শুয়ে আছে, একদম নিশ্চুপ। রাজ রাফার মাথায় বিলি কেটে দিয়ে রাফাকে উদ্দেশ্য করে মৃদুকণ্ঠে বলল, কি হয়েছে? এখনো মন খারাপ করে আছো তুমি? আমি মন খারাপ করে নেই, একটা কথা ভাবছি শুধু। কি কথা ভাবছো? আমায়ও বলো, আমিও একটু শুনি। আচ্ছা রাজ, আগামীকাল যদি ডক্টরের রিপোর্টে কোনো খারাপ কিছু আসে তখন কি তুমি আমায় ছেড়ে দিবে? নতুন করে নিজের জীবন আবারও গুছিয়ে নিবে অন্য কারোর সাথে? আমি এই কথাটা কোনোভাবেই বুঝতে পারি না যে তুমি বারবার এই কথাটা কেন বলো। সব সময় খারাপটাকে চিন্তা করো তুমি, পজিটিভ ভাবো না, সব ঠিক হবে। আমি পজিটিভ ভাবতে পারছি না সব সময়, কেন যেন আমার মাথায় আগে খারাপটাই আসে। বলো না প্লিজ, যদি খারাপ কিছু আসে তো কি করবে? আমি জানি না আসলে রিপোর্টে কি আসবে, তবে এইটুকু বলতে পারি তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। সারা জীবন আমার বুকেই রাখবো তোমায়। কেন রাখবে? আমি তো ব্যর্থ। একটা ব্যর্থ মানুষকে কি আপন করে নেওয়া যায়? সামনে তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আমার জন্য সেই সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার কি মানে আছে? তোমারও তো সামনে একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আর যদি আমার মাঝে কোনো সমস্যা ধরা পড়ে তবে কি তুমিও আমায় ছেড়ে দিবে? আমি কখনো তোমায় ছাড়তে পারবো না। নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তোমায়, সারা জীবন সেই ভালোবাসাটাই থাকবে। জি, সব কিছু বিধাতার হাতে, বিধাতাই সব কিছু ঠিক করে দিবে। এখন একটু ঘুমিয়ে নাও। হুম। রাজ রাফাকে নিজের বুকে জড়িয়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। রাফার দুই চোখে যেন আজ একটুও ঘুম নেই। রাফা অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছে না। মনের মধ্যে অজানা ভয় চেপে বসেছে তার। কি করবে? কি থেকে শুরু করবে? রাজ যদি তাকে এই বাড়ি থেকে বের করে দেয়, এই পরিবার যদি রাফার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন রাফা কি করবে? এসব হাজারটা চিন্তা রাফার মাথায় ভর করে আছে। রাফা কোনোভাবেই এসব চিন্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না, আর না পারছে নিজের মনকে শান্ত করতে। সারাটা রাত রাফা এসব চিন্তা করতে করতেই কাটিয়ে দিল। সকালবেলা রাফা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। রাজও ফ্রেশ হয়ে নিয়েছে। রাস্তার শেষে তারা ডক্টরের কাছে যাবে। রাজ রাফা একসাথে নাস্তা করে ডক্টরের কাছে চলে যায়। ডক্টর রাজের অনেক আগে থেকেই পরিচিত, তাই এই মহিলা ডক্টরের থেকে লুকোনোর কিচ্ছু নেই। ডক্টর প্রথমে রাজকে কিছু টেস্ট করালো, অতঃপর রাফার দুজনকে পরীক্ষা শেষ করে ডক্টর বলল চেম্বারে গিয়ে অপেক্ষা করতে। রাজ রাফা দুজন চেম্বারে এসে বসে অপেক্ষা করার কিছু সময়ের মধ্যে ডক্টর চেম্বারে চলে এলো। ডক্টর চেম্বারে এসে রাজ আর রাফার সামনে বসলো। ডক্টর রাজের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ মিস্টার রাজ, আপনি ঠিক আছেন। আমি সব কিছু অ্যানালিসিস করে দেখলাম, আপনার মধ্যেও কোনো ধরনের সমস্যা নেই, ভিতরে সব কিছু ঠিক আছে। জি ধন্যবাদ। আমার স্ত্রী সবসময় এটা নিয়ে ভয় পেয়ে এসেছে। আমি জানতাম আমাদের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই। রাজ কথাটা বলতেই রাফার দিকে তাকিয়ে বলল, কি বললাম তো, আমরা ঠিক আছি। তুমি তো আমার কথা মানতেই চাইছিলে না। রাজের কথাটার বিপরীতে রাফা কিছু বলার আগেই ডক্টর হতাশার কণ্ঠে রাজকে আবারও বলতে লাগলো, মিস্টার রাজ, এখানে খুশির কিছু নেই। আপনার স্ত্রী যে ভয়টা পেয়ে এসেছে আসলে সেটাই সত্যি। উনি কখনো মা হতে পারবে না। হোয়াট? এসব কি কথা বলছেন? রাফা মা হতে পারবে না কেন? কি সমস্যা হয়েছে ওর? আপনার স্ত্রী হয়তো আপনাকে বলেনি, আজ থেকে 10 বছর আগে একটা অপারেশন হয়েছিল ওনার, আর ওই অপারেশনে ওনার জরায়ু কেটে বাদ দেওয়া হয়েছে, যার কারণে উনি কখনো মা হতে পারবে না। একজন স্বামী হিসেবে তো আপনার এটা জানার কথা। ডক্টরের কথাটা শুনে রাজ মনে হচ্ছে আকাশ থেকে মাটিতে পড়ল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রাজ। রাজ রাফার দিকে তাকাতেই রাফা মাথা নিচু করে ফেলল। রাফা কখনো রাজকে এসব নিয়ে কোনো কথা বলেনি। রাজের মাথাটা এখন ভন ভন করে ঘুরছে। এ কেমন সত্যি জানতে পারল সে?
রাজের সত্যিটা জানার জন্য প্রস্তুত ছিল না। রাজকে তো সব দেখে ডক্টর রাজকে উদ্দেশ্য করে বলল, সন্তান আল্লাহর দান, ওনার ওপর আমাদের কারো জোর নেই। আপনি একটা কাজ করুন, কোনো অনাথ বাচ্চাকে দত্তক নিয়ে নিন, এতে করে আপনারা দুইজনেই ভালো থাকতে পারবেন। আর কিছু বলবেন? আসলে আমার একটু কাজ ছিল, তাই আর কি। না, আর কিছু বলা নেই। আপনারা দুজনেই সাবধানে থাকবেন, আর এই সময়ে নিজেদের একটু বিশেষ যত্ন নেবেন, ঠিক আছে? ডক্টরের কথাটা শেষ হতেই রাজ উঠে পড়ল। রাফা ও রাজের সাথেই ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে এলো। রাজ রাফার সাথে একটা কথাও বলছে না, একদম চুপ হয়ে আছে রাজ। রাফাও রাজকে কিছু বলতে পারছে না, কী বা বলবে। নিজের স্বামীর থেকে এতটা দিন ধরে এই কঠিন সত্যিকে আড়াল করেছে সে। রাজ হয়তো এই কারণেই বেশি কষ্ট পেয়েছে। রাজ রাফাকে নিয়ে বাড়ি আসতেই রাজের মা রাজের কাছে দৌড়ে ছুটে এসে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে বাবা, কি খবর? সব কিছু ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? হুম, কিছু ঠিক নেই মা, অনেক বড় একটা সাজা আমি পেয়েছি। কি হয়েছে বল আমায়। এই রাফার মধ্যে সমস্যা আছে তাই না? আমি জানতাম এই মুখ পড়ি তোকে শান্তি দিতে পারবে না। ও ডক্টরের কাছে এই কারণেই যেতে চাইছিল না। একে বিদায় করে দে, তবেই শান্তি আসবে। রাজের মায়ের কথাটা শুনে রাজ ও রাফা দুজন নিশ্চুপ পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকলো। রাফা কান্না করছে। এতটা দিন সেই ভয়টা সে পেয়ে এসেছে, আজ সেই ভয়টাই সত্যি হতে চলেছে। রাজ তাকে রাজের জীবন থেকে বের করে দিবে। রাজ নিজের মায়ের কথার বিপরীতে একটা দীর্ঘশ্বাস ফেলে তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মা, সবসময় পরের মেয়ের দোষ খোঁজো কেন? রাফা মেয়ে বলে সব কিছুর জন্য ও নিজেই দায়ী হবে? মানে এই রাজ, কি বলতে চাস তুই? ক্লিয়ার করে বল। আমি তো তোর কথার মানে বুঝতে পারছি না কিছুই। আমি আর কি বলবো মা, ডক্টর আমার মধ্যে সমস্যা পেয়েছে। আমি পারফেক্ট না, কি করব মা? কিছুই বুঝতে পারছি না আমি। আর রাফাকে বের করে দিতে হবে না, সে নিজেই আমায় ছেড়ে যাবে। এমন একটা ব্যর্থ মানুষকে কেই বা নিজের করে। রাজ কথাটা বলতে গিয়েও পুরো বলতে পারল না। মাঝপথে থেমে যায় রাজ। রাজের কথাগুলো শুনে রাজের মায়ের বুকটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে। নিজের সন্তানের যদি এমন কিছু কোনো মা জানতে পারে, তবে কি সেই মা নিজেকে শান্ত রাখতে পারে? পারে না। রাজের মা রাফাকে যা খুশি বলতে পারে, যা খুশি করতে পারে, কারণ ওনার কাছে রাফার কোনো মূল্য নেই। তবে নিজের ছেলের মূল্য সব সময় বেশি। রাজের কথা শুনে রাজের মা নিজের চোখের জল ধরে রাখতে পারল না। চোখের কোণ থেকে নোনা জল ছেড়ে দিলেন তিনি। রাজ আর কোনো কথা বলল না, সোজা নিজের রুমে চলে এলো। রুমে এসে রাজ সোফার উপর বসে পড়ে মুড অফ করে থাকলো। কিছু সময় পর রাফা রুমে আসলো। রাফার চোখ মুখ লাল হয়ে আছে, প্রচণ্ড কান্না করছে মেয়েটা। রাফার আজকে মন খারাপ করে থাকতে দেখে রাজের পায়ের কাছে গিয়ে বসলো। রাজের কাছে এসে রাফা কান্না করে দিয়ে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি মন খারাপ করে আছো কেন? আমার এই সত্যিটার জন্য? তুমি সবাইকে মিথ্যা কেন বললে? সত্যিটা বলে দিলেই তো হতো। সত্যি? আমি তো মিথ্যা বলিনি, আমি সবাইকে সত্যিটাই বলেছি। আমি ব্যর্থ, তাই তো আমার থেকে সবটা লুকিয়ে গেছো তুমি। আমি তোমার থেকে লুকাইতে চাইনি কিছু, কিন্তু আমি বাধ্য হয়েছি তোমার থেকে সবটা আড়াল করতে। এছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না। কেন কোনো পথ ছিল না? আমায় তোমার সব কথা যদি নাই বলতে পারো, তবে এই ভালোবাসা কিসের? বিশ্বাস করো রাজ, এই একটা কথা বলার জন্য আমি ভেতর থেকে টুকরে টুকরে মরছিলাম। আমি তোমায় বলতে পারিনি ভয় পেয়ে, কারণ যদি তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমায় হারাতে চাই না, কোনোভাবেই না। আজ অন্য কারোর মুখ থেকে আমায় তোমার বিষয়ে জানতে হলো। আমাদের মাঝে আর সেই ভালোবাসা নেই। আমি হয়তো তোমার কাছে সেই প্রিয়জন হতে পারিনি। রাজ, প্লিজ আমায় ভুল বুঝো না। আমার জায়গায় এসে একটু বিচার করো, তবেই তুমি সবটা বুঝতে পারবে রাজ। আমি সত্যিই তোমায় ভালোবাসি। যদি সত্যি তুমি আমায় ভালোবাসো, তবে আমায় সবটা বলতে। তোমার কাছে আমার কোনো মূল্য নেই, সেটা আমি বেশ করে বুঝতে পারছি। রাজ, তুমি এমন করে আমায় ভুল বুঝলে আমি কোথায় যাব? আচ্ছা ঠিক আছে, তুমি আমায় নিয়ে হয়তো সুখী না। ঠিক আছে রাজ, আমি চলে যাব। রাফার কথাটা শুনে রাজ খানিকটা চমকে উঠল। রাজ রাফার দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে বলল, চলে যাবে মানে? কোথায় যাবে তুমি? অনেক দূরে চলে যাব, আর কখনো তোমার কাছে আসবো না।
তুমি একটা ভালো মেয়েকে বিয়ে করে নিয়ে সংসার করো। মানে তুমি কি বলছো নিজে জানো তো? হ্যাঁ, খুব জানি আমি। আমি অনেকটা স্বার্থপর। তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না, তাই নিজের বাঁধনে বেঁধে রাখতে চেয়েছি। যদিও সেটা ভুল, কারণ তোমারও কিছু চাওয়া আছে, তাই তোমায় মুক্তি দেব আমি। আমি মুক্তি দিয়ে দিলে তুমি কোথায় যাবে? থাকতে পারবে আমায় ছেড়ে? তোমার ছায়া বেঁচে থাকাটা অর্থহীন। আমায় নিয়ে ভেবো না। এই দুনিয়ায় না হয় অন্য দুনিয়ায় আমার জন্য ঠিক জায়গা হয়ে যাবে। রাফা কথাটা বলতেই রাজের পাশ থেকে উঠে পড়ল। রাজ রাফার দিকে তাকিয়ে আছে। রাফার চোখ থেকে জল পড়ছে। রাফা বিছানার একটা কোণে গিয়ে বসে কাঁদছে। রাফার এমন কান্না দেখে রাজের বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। নিজের সব থেকে কাছের প্রিয় মানুষটিকে এভাবে ভেঙে পড়তে রাজ দেখতে পাচ্ছে না। রাজ নিজের মাথাকে ঠান্ডা করার জন্য রুম থেকে বেরিয়ে চলে যায় বাহিরে। রাত্রে বাসায় ফিরতেই রাজ নিজের রুমে চলে আসে। রাজ রুমে এসে দেখতে পায় রাফা ঠিক আগের জায়গায় বসে আছে। সেই একরকম ভাবেই কাঁদছে সে। রাজ রাফার পাশে গিয়ে বসে রাফার কপালে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কান্না করো না, চলো রাত হয়ে গেছে, এখন ডিনার করব। আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও প্লিজ। আর আমার বাবা মাকে কল করে কিছু বলো না। আমি চাই না আমাদের ভেতরের কথা অন্য কেউ জানতে পারুক। ঠিক আছে। রাজ রাফার সামনে থেকে উঠে চলে যায় খাবার টেবিলের দিকে। রাজ জানে রাফার মনটা আজ অনেকগুলো কারণে বিচলিত হয়ে আছে। রাজকে ছেড়ে যে রাফা বাঁচতে পারবে না তা রাজের থেকে ভালো আর কেউ বলতে পারবে না। কিন্তু রাফা কি এটা জানে না যে রাফাকে ছাড়া রাজ একদিনও বাঁচতে পারবে না? রাফা যে রাজের কলিজা, বুকে সম্পূর্ণভাবে মিশে আছে। রাফাকে ছাড়া রাজ নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না। রাজ একটা প্লেটে কিছু খাবার নিয়ে সোজা চলে যায় রুমে। রুমে এসে রাজ রাফার পাশে বসে খাবারগুলো ভালো করে রেডি করেছে। রাফা রাজের হাতে খাবার দেখে রাজকে উদ্দেশ্য করে বলতে পারবে, আমি কিছু খাবো না, আমার সত্যিই ক্ষুধা নেই। শোনো, এই খাবারটা আমি তোমার জন্য নিয়ে আসিনি, আমি নিজেও খাবো। আর আমার খাওয়া না খাওয়াটা তোমার উপর নির্ভর করছে। আমার সত্যিই ইচ্ছে করছে না খাবার খেতে। তুমি আমার প্লিজ জোর করো না। তোমার স্বামী মজা তোমায় বিষও এনে দেয়, তবুও তোমার উচিত সেটা বিনা বাক্যে গ্রহণ করা। প্লিজ হা করো। রাজ খানিকটা জোর করে রাফাকে খাবার খাইয়ে দিচ্ছে। রাফা কান্না করছে আর খাবার খাচ্ছে। রাজ রাফাকে খাবার খাইয়ে দিতে দিতে বলল, আচ্ছা রাফা, যদি আমার মধ্যে এমন কোনো সমস্যা থাকতো তবে তুমি কি করতে? আমি কি করতাম? তোমায় ছেড়ে দিতাম, নতুন বিয়ে করে সুখে থাকতাম, অনেক সুখে। তাই তো তোমায় বলছি অন্য কাউকে। একদম চুপ। আমায় নিয়ে তোমায় ভাবতে বলিনি, তোমায় বলেছি আমার জায়গায় তুমি থাকলে কি করতে। আমাকে ছেড়ে দিতে নাকি বুকে জড়িয়ে নিতে? তুমি আমার ভালোবাসা এমন কোনো অপূর্ণতা নেই যেটা আমার কাছ থেকে তোমায় আলাদা করবে। আমি কখনো তোমায় ছাড়তাম না, বরং আরো বেশি ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দিতাম। দেখছো তুমি কতটা সৌভাগ্যবতী। তোমার প্রিয় মানুষটিকে তুমি কখনো হারাতে চাও না, সব সময় বুকে আগলে রাখতে চাও, সব ব্যর্থতাকে বরণ করে নিতে চাও। তবে আমার প্রিয় মানুষটা আমায় ছেড়ে যেতে চায়। তোমার প্রিয় মানুষটি যে খুব করে চায় তুমি সুখে থাকো, তোমায় সুখী দেখার জন্য যে সে নিজের সুখকে বিসর্জন দিতে রাজি। আমার প্রিয়জন যদি সত্যি আমায় ভালোবাসতো, আমায় ভালো রাখতে চাইতো, তবে সে আমার কাছেই থাকতো। আমি তো আমার প্রিয়জনকে নিয়েই সুখে আছি। রাজ কথাটা শেষ করার পূর্বেই রাফা দুম করে রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। চিৎকার করে রাফা কান্না করতে লাগলো। রাজ রাফার পিঠের উপর হাত বলিয়ে দিলেন, রাফাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছে। কিন্তু রাফা যেন আজ কোনো বাধাই মানছে না। পাগলের মতো রাজকে চুমু খেতে লাগলো রাফা। রাফা রাজকে এতটাই ভালোবাসে যে রাজকে ছাড়া রাফা অসম্পূর্ণ। রাজকে রাফা এই সত্যিটা অনেক আগেই বলতে চেয়েছে, তবে ভয় বলতে পারেনি। কারণ রাফা চাইতো না রাজ তাকে ছেড়ে যাক। ভালোবাসা এমনই হয়, প্রিয় ভালোবাসার মানুষটিকে কখনো ছেড়ে থাকা যায় না। প্রিয় ভালোবাসার মানুষটি শুধুমাত্র বুকে নয়, রক্তের প্রতিটি ফোঁটায়, শিরায় উপশিরায় মিশে যায়। রাজ রাফাকে শান্ত করার জন্য চেষ্টা করতেই রাফা কান্না করে দিয়ে চিৎকার করে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাজ, আমি তোমায় ভালোবাসি, বিশ্বাস করো। আমি কোনো দিন তোমায় ছাড়তে পারবো না।
অনেক ভালোবাসি তোমায়। প্লিজ আমায় ছেড়ে দিও না, প্লিজ। এই পাগলি, আমি তোমায় ছেড়ে দিব কেন? তোমায় কি আমি ভালোবাসি না? তোমায় ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। নিজের থেকেও বেশি ভালোবাসি তোমায়। সারাটা জীবন আমায় এমন করেই ভালোবাসা দিয়ে যাবে তো? কোনো দিন কোনো কারণে আমায় ছেড়ে যাবে না তো? হুম, কোনোদিন আমি তোমায় ছেড়ে যাব না। আমি তোমায় পাগলের মতো ভালোবেসে সারাটা জীবন ধরে তোমায় নিজের বুকে আগলে রাখতে চাই। আমিও তোমার ভাগ অন্য কাউকে দিতে পারবো না। আমি তোমায় নিজের ভালোবাসা দিয়ে বেঁধে রাখবো সারা জীবন। রাজ রাফাকে নিজের বুকে নিয়ে পরম শান্তি অনুভব করতে লাগলো। ভালোবাসা কোনো বাধা মানে না, যদিও রাফা ভুল করেছে। রাফা নিজের সব কথা নিজের স্বামীর থেকে আড়াল করে রাজকে ঠকিয়েছে, কিন্তু এই ঠকানোর পিছনে রাফার ভালোবাসা ছিল। এই শহরে অনেক কিছু পাবেন, তবে ভালোবাসার বড্ড অভাব। রাজ রাফাকে ভালোবাসে, এতটা ভালোবাসে যে রাজকে ছাড়া সে আর কিছুই ভাবতে পারছিল না। তাই নিজের সব সত্যি আড়াল করে রাজকে নিজের করে নিয়েছে সে। রাজও রাফাকে ক্ষমা করে দিয়েছে। ভালোবাসার জন্য রাজ সব করতে পারে। রাজ আর রাফার জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালোবাসায় সুখে থাকতে পারে।